আমরা চলে যাই মেন যেটা সারা জীবন খুব শুনবেন একেবারে, অ্যাকিউট প্যাঙ্ক্রিয়াটাইটিস। অ্যাকিউট মানে বুঝতে পারছেন সাডেনলি, মানে হঠাৎ করে হয়। আর প্যাঙ্ক্রিয়াটাইটিস মানে কোলেসিস্টাইটিসের মতো। কোলেসিস্টাইটিস মানে গলব্লাডারে ইনফ্লামেশন, তাহলে এখানে এখানে প্যাঙ্ক্রিয়াস ইনফ্লামেশন। প্যাঙ্ক্রিয়াটাইটিস মানে প্যাঙ্ক্রিয়াস বা অগ্ন্যাশয়ের প্রদাহ বা ইনফ্লামেশন। জিনিসটা কি সেটা আমি বলবো, এবার জিনিসটা আস্তে আস্তে বুঝি। যেটা একটু আগে আমি বললাম যে এই হচ্ছে আমাদের প্যাঙ্ক্রিয়াস। প্যাঙ্ক্রিয়াস থেকে সিক্রেশনগুলো বেরিয়ে আসে, আর উপর থেকে কে আসছে আমার সিবিডি। এবার দেখুন প্যাঙ্ক্রিয়াসে কিছু সেল আছে, এখান থেকে সিক্রেশনগুলো তৈরি হচ্ছে। এই সিক্রেশনগুলোতে কে থাকে, ওয়াটার থাকবে। এবার আমার স্টমাকের মধ্যে অ্যাসিড তৈরি হয়েছিল, হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যাসিডিক এনভায়রনমেন্ট। আর যেটা এখান থেকে সিক্রেশনগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে বেসিক, মানে অ্যাসিডের উল্টো। তো বেসিক নেচার হচ্ছে বাইকার্বনেট দিয়ে নির্ধারণ করা হয়। তাহলে প্যাঙ্ক্রিয়াটিক সিক্রেশনে প্রচুর পরিমাণে বাইকার্বনেট থাকে, যেটা হচ্ছে অ্যালকালি ইন নেচার, বেসিক ইন নেচার। মানে উপর থেকে অ্যাসিড আসে, অ্যাসিডকে নিউট্রালাইজ করতে হবে, সেই জন্য নিচের দিয়ে অ্যালকালাইন এনভায়রনমেন্ট বলা হয়। আর এখানে কি বললাম, ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয় প্যাঙ্ক্রিয়াটিক এনজাইমসগুলো থাকে। ইনঅ্যাক্টিভ প্যাঙ্ক্রিয়াটিক এনজাইম, এই পুরো সিক্রেশনটাই কোথায় বেরিয়ে আসে, ডুওডেনামের মধ্যে বেরিয়ে আসে, এইখানে এসে ফাইনালি ডাইজেশন করে। এটা হলো মেন কাজ, ঠিক আছে। এবার হচ্ছে এই যে ফাংশনটা, এটাকে আমরা কি বলি, এক্সোক্রাইন প্যাঙ্ক্রিয়াস। এক্সোক্রাইন মানে কি, একদম সেই হরমোনের প্রথম ক্লাসে, মানে বহিঃক্ষরা যেটাকে বলি আমরা। তার মানে কি দেখুন, যে প্যাঙ্ক্রিয়াস থেকে যে সিক্রেশনগুলো তৈরি হচ্ছে সেল থেকে বেরিয়ে এই ডাক দিয়ে বাইরে বেরিয়ে আসে, শরীরের বাইরে বেরিয়ে আসছে, এটাকে বলে আমরা কি বলি, এক্সোক্রাইন বা বহিঃক্ষরা। আর একটা জিনিস পড়েছিলাম যে ইনসুলিনে কি আছে, সরি প্যাঙ্ক্রিয়াসে কি আছে, বিটা সেল আছে, আলফা সেল আছে। বিটা সেল কি তৈরি হয়, ইনসুলিন। আর আলফা সেল থেকে তৈরি হয় গ্লুকাগন। এগুলো কিন্তু আমাদের এই বডির বাইরে বেরিয়ে আসে। এটা কি করে, ব্লাড দিয়ে, যেগুলো হরমোন, তো সেল থেকে বেরিয়ে ব্লাড দিয়ে ডিস্ট্যান্ট অর্গানে গিয়ে কাজ করে। তো এগুলোকে আমরা কি বলি, হরমোন। তাহলে এই পার্টটাকে বলা হয় এন্ডোক্রাইন প্যাঙ্ক্রিয়াস। তাহলে প্যাঙ্ক্রিয়াসের দুটো ফাংশন বা দুটো পার্ট আছে। এক্সোক্রাইন প্যাঙ্ক্রিয়াস মানে হচ্ছে যেখান থেকে ওয়াটার, বাইকার্বনেট, ডাইজেস্টিভ এনজাইমগুলো তৈরি হচ্ছে, সেটাকে বলি আমরা এক্সোক্রাইন। আর প্যাঙ্ক্রিয়াস যে পার্টটা থেকে হরমোনগুলো সিক্রেশন হয় সেটাকে বলি আমরা এন্ডোক্রাইন প্যাঙ্ক্রিয়াস। ওই জন্য প্যাঙ্ক্রিয়াসে মিক্সড গ্ল্যান্ডও বলা হয়, মানে দুটো ফাংশনই আছে, মিক্সড, এন্ডোক্রাইনও আছে, এক্সোক্রাইনও আছে। এন্ডোক্রাইন অলরেডি পড়ে নিয়েছি আমরা, ওখানে ফোকাস করবো না, আমরা এই জায়গাটায় ফোকাস করবো আজকে। বারবার যে কথাটা বললাম যে এনজাইমগুলো ইনঅ্যাক্টিভ থাকে। এবার কি হয়, প্যাঙ্ক্রিয়াস থেকে অনেকগুলো এনজাইম তৈরি হয়, তার মধ্যে এখান থেকে একটা এনজাইম তৈরি হয় যাকে বলি আমরা ট্রিপসিনোজেন। আচ্ছা ছেড়ে দিন, এত বললে জানার দরকারও নেই, কারণ আপনাদের এমসিকিউ তো আসবে না, জটিল করে লাভ নেই, সিম্পল জিনিসটাকে বলি। এবার অ্যাকিউট প্যাঙ্ক্রিয়াটাইটিস তার মানে কি, হঠাৎ করে সাডেনলি প্যাঙ্ক্রিয়াসের মধ্যে ইনফ্লামেশন প্রদাহ হয়েছে। পেশেন্ট আমার কাছে কি নিয়ে আসবে, একদম সিভিয়ার পেন অ্যাবডোমেন। এই পেনটাও আপার রিজিয়নে হয়, মানে প্যাঙ্ক্রিয়াসটা তো এই জায়গায় থাকে, তো তো আপার রিজন, আপার অ্যাবডোমিনাল রিজন, বা অনেক সময় এই জায়গাটা পেন থাকে, এপিগ্যাস্ট্রিক রিজন যেটা বললাম, এখানেও পেন থাকে, সাংঘাতিক পেন থাকে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে বা অনেক সময় পেশেন্ট সামনের দিকেও পেনটা হয়, পেনটা রেডিয়েট করে পেছন দিকে। পেশেন্ট এসে বলে তো এখানে তো ব্যথা হয়, অনেক সময় বলে না, বা আমরা জিজ্ঞাসা করি যে ব্যথাটা পেছন দিকে যাচ্ছে কিনা, বা অনেক পেশেন্ট নিজে থেকেই বলে এখানেও ব্যথাটা হয়, ব্যথাটা পেছন দিকে চলে যাচ্ছে। তার মানে কি হয়, যে ব্যথাটা আমরা দেখি যে আপার অ্যাবডোমেন এপিগ্যাস্ট্রিক রিজনে পেন হচ্ছে, তার সঙ্গে সঙ্গে ব্যাকে রেডিয়েট করছে বা চলে যাচ্ছে, তখন আমাদের সাসপিশন হয় যে প্যাঙ্ক্রিয়াটাইটিস হয়েছে। কেন পিছন দিকে যায় না জানলেও চলে, তবুও বলছি। প্যাঙ্ক্রিয়াসের পেছন থেকে ফ্যাট থাকে, যেটা রেট্রোপেরিটোনিয়াল ফ্যাট বলে। অনেক সময় কি হয়, ওই ফ্যাটগুলোতে ইনফ্লামেটরি সেলগুলো চলে যায়, সেগুলো কম্প্রেশন করে, তখন পেছন দিকে ব্যথাটা তৈরি হয়। এটা হলো মেন কারণ। এটাই মনে রাখবেন যে যেটা
আপার অ্যাবডোমেন বা এপিএসটি রিজনে সাডেনলি প্রচুর পেন হচ্ছে, তার সঙ্গে সঙ্গে পেনটা পেছন দিকে রেডিয়েট করছে, হাইলি সাসপিসিয়াস অফ অ্যাকিউট প্যাঙ্ক্রিয়াটাইটিস বা প্যাঙ্ক্রিয়াটাইটিস। তার সাথে একটা ভমিটিং থাকবে, পেটের মধ্যে হচ্ছে তো একটা ভমিটিং থাকবে, ইনফ্লামেশন, হালকা জ্বরও থাকতে পারে। মেনলি পেন আর ওই মানে সাংঘাতিক পেন একেবারে, মানে অজস্র গলবার স্টোনগুলো মানে পেনটা ওইরকম থাকে, তার সাথে ভমিটিং, এগুলো নিয়ে আমাদের কাছে আসে, আমাদের সন্দেহ করতে হয় যে প্যাঙ্ক্রিয়াটাইটিস হতে পারে। সবগুলো পুরো একসঙ্গে সামারাইজ করে দেবো আমি, যে কোনটা আমরা কীভাবে ইনভেস্টিগেট করবো। আমি একবারে সবগুলো বলা হয়ে যাক, তারপর সামারাইজ করে দেবো যে কোনটা কী হবে। এটাই নিয়ে আসবে আপনি। এবার আপনাকে ডায়াগনোসিস করতে হবে যে প্যাঙ্ক্রিয়াটাইটিস হয়েছে কিনা। তার আগে আমি বলবো প্যাঙ্ক্রিয়াটাইটিস কেন হয়, কি কি কারণে হয়, এটা জানতেই হবে। অনেকগুলো কারণ আছে, সবগুলো বলবো না। এগুলো ইটিওলজি। ইটিওলজি কথাটার মানে হলো কারণ। এই কথাটা মেডিকেল সংখ্যা ইটিওলজি। ইটিও মানে হচ্ছে কারণ, লজি মানে বিদ্যা, মানে কি কারণে হয়েছে সেটা জানার যে বিদ্যা, সেটা সিম্পলি মেডিকেলের ভাষায় ইটিওলজি বলা হয়। প্রথমে যেটা মনে রাখবেন সেটা হলো অ্যালকোহল। এক নম্বরে থাকবে অ্যালকোহল। অ্যালকোহল যারা অনেকদিন ধরে অ্যালকোহল খাচ্ছে, হ্যাঁ, সেটা শর্ট টাইমের জন্য হতে পারে। অ্যালকোহলগুলো কি করে, এবার দেখুন প্যাঙ্ক্রিয়াটাইটিস কথাটা মানে কি আগে বলে দিই যে প্যাঙ্ক্রিয়াটাইটিস জিনিসটা হচ্ছে কি, যে প্যাঙ্ক্রিয়াসে প্রদাহ হচ্ছে। আমি কি বললাম যে প্যাঙ্ক্রিয়াস থেকে যে এনজাইমগুলো সিক্রেশন হয় ইনঅ্যাক্টিভ থাকে, মানে প্যাঙ্ক্রিয়াসের মধ্যে অ্যাক্টিভ থাকে না, পেটের মধ্যে মানে ডুওডেনামে এসে অ্যাক্টিভ হয় বা সক্রিয় হয়ে যায়। কেন? ফর দ্য পারপাস অফ ডাইজেশন। এবার কি হয় যে যদি এনজাইমগুলো প্যাঙ্ক্রিয়াসের মধ্যেই অ্যাক্টিভেট হয়ে যায়, মানে প্যাঙ্ক্রিয়াস থেকে বার হয়নি, প্যাঙ্ক্রিয়াসের মধ্যেই আছে, সেখানে এনজাইমগুলো অ্যাক্টিভেট হয়ে গেছে, তাহলে কি হবে, ও এনজাইমগুলো তখন কি করবে, প্যাঙ্ক্রিয়াসটাকে ডাইজেস্ট করতে শুরু করবে। প্যাঙ্ক্রিয়াসের মধ্যে প্রোটিন আছে, ফ্যাট আছে, আমার পেটের মধ্যে এনজাইমগুলো কি প্রোটিনকে ডাইজেস্ট করছে, ফ্যাটকে ডাইজেস্ট করছে, কার্বোহাইড্রেটকে ডাইজেস্ট করছে। তাহলে এনজাইমগুলো যদি প্যাঙ্ক্রিয়াসের মধ্যেই অ্যাক্টিভেট হয়ে যায়, তাহলে কি প্যাঙ্ক্রিয়াসকে ডাইজেস্ট করতে শুরু করবে। তো সেটাকে আমরা বলি, মানে প্যাঙ্ক্রিয়াটাইটিসকে আমরা বলি আমরা অটো ডাইজেশন। অটো মানে কি সেলফ, আর ডাইজেশন মানে খেয়ে নেওয়া বা ডাইজেস্ট করে দেওয়া, অটো ডাইজেশন। অটো ডাইজেশন অফ দ্য প্যাঙ্ক্রিয়াস মানে হচ্ছে যে প্যাঙ্ক্রিয়াস নিজেকে খেতে শুরু করেছে। কারণটা কি, আমি এবার যতগুলো এখানে কারণ বলবো পরপর, সবগুলোই কি করবে, ওই প্যাঙ্ক্রিয়াসের মধ্যে যে এনজাইমগুলোকে অ্যাক্টিভেট করে দেবে, মানে পেটে আসার আগে অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার তাকে কি করবে, খেতে, তখন কি করবে, ওই প্যাঙ্ক্রিয়াসটাকে ডাইজেস্ট করতে শুরু করবে। তখন ইনফ্লামেশন হবে, কিছু ইনফ্লামেটরি মার্কার তৈরি হবে, প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশন হয়, প্রোস্টাগ্ল্যান্ডিনটা বেশি গেলে আমাদের ব্যথা তৈরি করে, তখনই ব্যথা শুরু হয়, পেশেন্ট আমাদের কাছে ব্যথা নিয়ে আসে। তাহলে মনে রাখবেন যে প্যাঙ্ক্রিয়াটাইটিস মানে হলো যে প্যাঙ্ক্রিয়াসের নিজস্ব এনজাইমগুলো প্যাঙ্ক্রিয়াসের মধ্যে অ্যাক্টিভেট হয়ে গেছে, হয় প্যাঙ্ক্রিয়াস ডাইজেস্ট করতে শুরু করেছে। মানে মানুষকে অনেকে গন্ডা পোষে, পোষে তো কেন, অন্যকে মারার জন্য। এবার সে কী করলো, সে নিজের বসকে মারতে শুরু করলো। এই এনজাইমগুলো হচ্ছে এরকম, প্যাঙ্ক্রিয়াসকে ডাইজেস্ট করছিল না কেন, তার মধ্যে অ্যাক্টিভ হচ্ছিল না, ইনঅ্যাক্টিভ থাকছিল। কিন্তু এখানে কি হচ্ছে, যে কারণগুলো বলবো সে কারণগুলোর জন্য এনজাইমগুলো প্যাঙ্ক্রিয়াসের মধ্যে অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, প্যাঙ্ক্রিয়াস ডাইজেস্ট করে। এটা হলো অটো ডাইজেশন অফ দ্য প্যাঙ্ক্রিয়াস বা প্যাঙ্ক্রিয়াটাইটিস। এবার কারণগুলোতে চলে আসে। এক নম্বর আমরা বলি অ্যালকোহল, দু নম্বর আমরা কি বলি, গলব্লাডার স্টোন। এই যে আমরা এতক্ষণ গলব্লাডার স্টোন বললাম, যে অনেক দিন ধরে গলব্লাডার স্টোন হয়ে আছে, ব্যথা হয়তো হয়নি। অনেক সময় কি হয় এরকম পেশেন্ট, যে পেন অ্যাবডোমেন নিয়ে চলে আসলো, আমরা রিপোর্ট করলাম, দেখা হলো প্যাঙ্ক্রিয়াটাইটিসও হয়েছে, গলব্লাডার স্টোন হয়ে বসে আছে। মানে গলব্লাডারের ব্যথা প্লাস হয়তো সেই ব্যথাটা শুরু হয়নি, বাট গলব্লাডার স্টোনের জন্য প্যাঙ্ক্রিয়াটাইটিস হয়ে গেছে, তারপর ব্যথাটা শুরু হয়েছে, তখন এসছে আমার কাছে বা ডাক্তারের কাছে, রিপোর্ট করে যে আলট্রাসোনোগ্রাফি করে দেখা গেল প্যাঙ্ক্রিয়াটাইটিস। তখন পেশেন্টকে আমরা বলে দিই আপনার গলব্লাডার স্টোন ছিল, আপনি বুঝতে পারেননি, যেহেতু কোনো রিপোর্ট হয়নি, ব্যথা হয়নি, এবং সেখান থেকে প্যাঙ্ক্রিয়াটাইটিস হয়ে গেছে। ট্রিটমেন্ট সোজা, আগে প্যাঙ্ক্রিয়াটাইটিস ট্রিটমেন্ট করবো, ওটা সেরে যাবে, তারপরে গলব্লাডার অপারেশন করতে হবে, সেটা আমি পরপর আসছে একে করে। তাহলে গলব্লাডার স্টোন আরও কতগুলো কারণ হয়, তার মধ্যে হচ্ছে কারো যদি ব্লাডে ক্যালসিয়ামের পরিমাণ খুব বেশি বেড়ে যায়, হাইপার ক্যালসিমিয়া বলি আমরা। তখন হাইপার ক্যালসিমিয়া হলে কী হয়, ক্যালসিয়ামগুলো এনজাইমগুলোকে অ্যাক্টিভেট করে দেয়, মানে মেকানিজম কিন্তু ওইটাই, যে কারণ যাই হোক এনজাইমগুলোকে প্যাঙ্ক্রিয়াসের মধ্যেই অ্যাক্টিভেট করে দিচ্ছে। এবার ক্যালসিয়াম বেড়ে যাওয়ার আরেকটা কারণ থাকে হাইপার প্যারাথাইরয়েডিজম, মানে প্যারাথাইরয়েড হরমোন বেড়ে গেলে যেটা হয়, বলেছিলাম যে প্যারাথাইরয়েড হরমোন যদি বেড়ে যায় ব্লাডে কী হবে, ক্যালসিয়াম লেভেলটা বাড়বে। তাহলে ক্যালসিয়াম লেভেল যে কোনো কারণে বাড়তে পারে, বা বেশিরভাগ ক্ষেত্রেই হাইপার প্যারাথাইরয়েডিজম থেকে হয়, তার জন্য প্যাঙ্ক্রিয়াটাইটিস হবে। তারপর হচ্ছে কারো ব্লাডে ট্রাইগ্লিসারাইডের পরিমাণ খুব বেশি থাকে,
গ্লিসারাইড, আমরা হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া বলি, ঠিক আছে, এটা একটা হয়। তারপর হচ্ছে পেটে কোনো কারণে ট্রমা হলো, একটা ইনজুরি হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, প্যাঙ্ক্রিয়াস ইনজিওর্ড হয়ে গেছে, সেক্ষেত্রে হবে এনজাইমগুলো বেরিয়ে আসবে, অ্যাক্টিভেট হবে, তাহলে ট্রমা হতে পারে একটা, ট্রমা টু প্যাঙ্ক্রিয়াস। আর কি হতে পারে, পেটের মধ্যে কোনো অপারেশন হয়েছে বা হয়তো এন্ডোস্কোপে করা হয়েছিল, অপারেশন করতে গিয়ে মানে প্যাঙ্ক্রিয়াসের মধ্যে ইনজুরি হয়েছে, তবে এন্ডোস্কোপে করেছিলাম কোনো কারণে ইনজুরি হয়ে গেছে, ঠিক আছে, সেই জন্য আমরা বলি অপারেটিভ প্রসিডিওর একটার মধ্যে থাকে, বা অ্যাবডোমিনাল অপারেশন বা অ্যাবডোমিনাল সার্জারি। কিছু এমনিও হয়ে যায়, কোনো কারণ থাকে না, কিছু ওই জেনেটিক প্রিডিসপোজিশন থাকে বা ইন্ডিভিজুয়াল থাকে, ওগুলো জানার দরকার নেই, এগুলো মোটামুটি জানলেই আপনার চলে যাবে। আর প্রথমে থাকবে অ্যালকোহল, সেকেন্ড থাকবে জিবি স্টোন। যখন কোনো পেশেন্ট প্যাঙ্ক্রিয়াটাইটিস নিয়ে হয় তখন আমরা কারণগুলো পড়ে দেখি, পেটের ছবি করায়, ছবি করতে গলব্লাডার স্টোন আছে কিনা, বা অনেক সময় কি হয় যে প্যাঙ্ক্রিয়াসটা যেটা বললাম, যে প্যাঙ্ক্রিয়াস ডাক্ট এখানে কোনো স্টোন থাকতে পারে, সিক্রেশনগুলো এখানে যদি কোনো স্টোন তৈরি হয়ে যায় প্যাঙ্ক্রিয়াটিক ডাক্টে, তাহলে কি হলো, সিক্রেশনগুলো নামতে পারবে না, তখন অ্যাক্টিভেট হয়ে যাবে, প্যাঙ্ক্রিয়াস ডাইজেস্ট করতে শুরু করবে, প্যাঙ্ক্রিয়াটাইটিস হবে। তো তখনই আমরা ইনভেস্টিগেট করে দেখি, আমরা ব্লাড ক্যালসিয়াম লেভেল করে দেখি, লিপিড প্রোফাইল করে দেখি, পেশেন্ট ভাবে ডাক্তার কি এত রিপোর্ট কেন করাচ্ছে, আমরা বলে দিই যে এই রিপোর্টগুলো আমরা করাচ্ছি কারণটা খুঁজে বার করার জন্য। অনেক সময় আবার এরকমও হয় যেমন সমস্ত রকম ইনভেস্টিগেশন করলাম, কোনো কিছু কারণ খুঁজে পেলাম না, পেশেন্ট ট্রিটমেন্ট হলো, পেশেন্ট ভালো হয়ে বাড়ি চলে গেল, তো সেটা আমরা বলি প্রাইমারি কজ বা আননোন কজ, বা যে কোনো একটা কারণে হোক হয়ে গেছিলো। এবার অ্যাকিউট প্যাঙ্ক্রিয়াটাইটিসের মজাটা হচ্ছে যদি ঠিকঠাক টাইমে ট্রিটমেন্ট করা যায়, যদি আর কপালে খারাপ কিছু না থাকে, তাহলে বেশিরভাগ পেশেন্টে কিন্তু ভালো হয়ে যায়। যদি অ্যালকোহল খায় তাকে পেশেন্টকে আমরা বলি অ্যালকোহল খাবেন না, কারো যদি গলব্লাডার স্টোন থাকে তার অপারেশন করতে হবে, ঠিক আছে, কারো ক্যালসিয়ামের প্রবলেম ট্রাইগ্লিসারাইড ভেতরে ট্রাইগ্লিসারাইড কারেকশন করতে হবে, মানে যে কারণে হচ্ছে কারণটাকে ট্রিটমেন্ট করতে হবে। পাথর, হ্যাঁ, স্টোন মানে পাথর। তারপর যেটা লিথো কথাটা বললাম, লিথো মানেও স্টোন বা ক্যালকুলাস মানেও স্টোন। যখন দেখবেন ইউএসসি রিপোর্টে না স্টোন কথাটা কোথাও লেখা থাকে না, হয় লেখা থাকে ক্যালকুলি বা লিথো কথাটা লেখা। আমরা ছোটোবেলায় আমরা যখন 9, 10 বা 11, 12-এ পড়তাম তখন তো মেরিল করে নিই, তো বাড়ির পাশে ইউএসসি করে নিয়ে এসে তো আমাদেরকে দেখতো রিপোর্টটা কী লেখে, তোরা ইংরেজি পড়তে পারিস, পাথর হয়েছে কিনা, এবার অত বুঝি না তো, খালি লাইন বাই লাইন কত স্টোন কথাটা লেখা আছে কিনা, স্টোন কথাটা কত লেখা নেই, ঠিক আছে। অ্যাকচুয়ালি ইউএসসিতে স্টোন কথাটা কখনোই লেখা থাকে না, হয় ক্যালকুলাস বা ক্যালকুলি বা লিথো এরকম কথাগুলো লেখা থাকে, বুঝা গেল। সেই জিবি স্টোন মানে গলব্লাডার স্টোন, না গলব্লাডারে পাথর হয়ে গেছে, স্টোন কথাটা কখনো লেখা থাকে না ইউএসসি রিপোর্টে। তো দেখলাম আধা ঘন্টা ধরে প্রত্যেকটা বারবার দেখছি স্টোন তো খুঁজে পাচ্ছে না কোথাও, তখন আপনার স্টোন হয়নি, জিনিসটা হয়ে যাবে। তো স্টোন মানে হলো পাথর অ্যাকচুয়ালি। এবার অনেক সময় কি হয় যে অ্যাকিউট প্যাঙ্ক্রিয়াটাইটিস, এই যে আমি জিনিসটা এতক্ষণ ধরে বোঝালাম যে প্যাঙ্ক্রিয়াটাইটিস জিনিসটা কি। এবার ধরুন অনেক পেশেন্ট আসে গ্রাম থেকে, ওরা কিছু বোঝে না, এবার আপনি তো একটা পেশেন্টকে এতক্ষণ ধরে এত কিছু বোঝাতে পারবেন না, সেটা সম্ভব না। তখন আমি অনেকেই বলে কি, আমরা বলি অনেক সময় যে কী হয়েছে, প্যাঙ্ক্রিয়াস ইনফেকশন হয়ে গেছে। যে একবার কারো কাছ থেকে শুনবে ইনফেকশন হয়ে গেছে, ও ওই কথাটা সারা জীবন মনে রাখবে। এবার যত বোঝানো যে ইনফেকশন আলাদা জিনিস, প্যাঙ্ক্রিয়াটাইটিস অনেক সময় কী হয় যে প্যাঙ্ক্রিয়াটাইটিসটা ইনফেকশন নাও হতে পারে। সেই জন্য ইন দ্য ট্রিটমেন্ট অফ অ্যাকিউট প্যাঙ্ক্রিয়াটাইটিস, মানে যদি কোনো আমার ইনফেকশনের কোনো রকম ডাইরেক্ট এভিডেন্স বা মানে সন্দেহ না থাকে, তাহলে অ্যান্টিবায়োটিক ইউজ করার সেরকম স্ট্রং রিকমেন্ডেশন নেই। এবং আমি যেগুলো দেখি অনেক পেশেন্ট ট্রিটমেন্ট করেছি, হয়তো অ্যান্টিবায়োটিক দিই না, হাসপাতালে ভর্তি থাকে, তো ওখানে তো এনভায়রনমেন্টগুলো ভালো না, অনেক ব্যাকটেরিয়া থাকে, তো প্রোফাইল্যাকটিক অ্যান্টিবায়োটিক আমরা যাতে ইনফেকশনটা না হয়। তাহলে সিম্পল ইনফেকশন ইজ নট প্যাঙ্ক্রিয়াটাইটিস, ঠিক আছে। এবং অনেক সময় ইনফেকশনের সঙ্গে প্যাঙ্ক্রিয়াটাইটিস কোনো সম্পর্কও থাকে না, তাহলে শুধু প্যাঙ্ক্রিয়াটাইটিসকে ইনফেকশন দিয়ে এক্সপ্লানেশন করলে হবে না। অ্যাকিউট প্যাঙ্ক্রিয়াটাইটিস মানে অ্যাকিউট প্যাঙ্ক্রিয়াটাইটিস, তার মানেটা কি কীভাবে সেটা অলরেডি বলে দিয়েছি। আর ঠিক একই রকমভাবে কারো অ্যাকিউট প্যাঙ্ক্রিয়াটাইটিস হচ্ছে, বারে বারে হচ্ছে, অনেক দিন ধরে চলছে, তখন সেটা কি হয়ে যাবে, ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিস।
সেটা হয়ে যাবে ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিস। এবার কি হয়, ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিস যখন হয়ে যাবে অনেক দিন ধরে, এই প্যাঙ্ক্রিয়াসটা নর্মাল আর থাকবে না, তখন একদম খুব ছোট হয়ে যাবে, শ্রিঙ্কেজ হয়ে যাবে, হ্যাঁ একদম এবড়ো খেবড়ো হয়ে যাবে, প্যাঙ্ক্রিয়াসটা তো এরকম হয়ে গেল। এরকম একটা হয়ে গেছে। তাহলে যখন বারবার প্যাঙ্ক্রিয়াটাইটিস হচ্ছে, অনেক দিন ধরে হচ্ছে, প্যাঙ্ক্রিয়াস ছোট হয়ে যাবে, খুব এবড়ো রাফ হয়ে যাবে, এইটা হলো ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিস। ওই বারবার পেশেন্ট ব্যথা হবে, হ্যাঁ বারবার ব্যথা নিয়ে আসবে, বা ট্রিটমেন্ট কিছুই না। এবার যেটা বেসিক্যালি খুব মুখে মুখে বলে দিচ্ছি, যখন আমার পেশেন্ট ভর্তি হয় তো ব্যথার ওষুধ দিতে হবে, তখন তো আরেকটা জিনিস করতে হয় যে অ্যাকিউট প্যাঙ্ক্রিয়াটাইটিস হলে আমরা পেশেন্টের 3-4 দিন মুখে কিছু খাওয়াই না, নীল পার মাউথ, মুখ দিয়ে কোনো কিছুই যাবে না। তার মানে পেটকে আমি ডাইজেশন থেকে রেস্ট দিয়ে দিলাম, তাহলে এনজাইমগুলোর প্যাঙ্ক্রিয়াস, দেখুন পেটে খাবার কম যাচ্ছে মানে কি, প্যাঙ্ক্রিয়াস থেকে সিক্রেশন কম হবে। খাবারে যদি না থাকে তাহলে তো সিক্রেশনটা কম হবে, এটা তো ন্যাচারাল প্রসেস। তাহলে সিক্রেশন যখন কম হবে আস্তে আস্তে হিল করবে, তাহলে পেশেন্টকে 3 না খাইয়ে রাখি, তাহলে কি আমরা কী দেবো, ভিটামিন ইনজেকশন দিই, স্যালাইন ইনজেকশন দিই, ইনটেক আউটপুট মেনটেন করি, টেম্পারেচার দিকে দরকার অ্যান্টিবায়োটিক দিই, ব্যথার ওষুধ দিই, বমি থাকে ভমিটিংয়ের ওষুধ দিই, আরও কিছু অক্টিওটাইড নামে ওষুধ দেওয়া হয়। যদি খুব একটা স্ট্রং রিকমেন্ডেশন নেয় অক্টিওটাইড, এটা বেসিক্যালি ইউজ করা হয় ইনজেকশন ফর্মে। এটা কি করে, ওই প্যাঙ্ক্রিয়াস থেকে এনজাইম সিক্রেশনটাকে কমিয়ে দেয়। এটা খুব বেশি ব্যবহার করা হয় না, খুব দামি জিনিস, অত বিশেষ লাভও হয় না, ডাউটফুল রোল আছে। তারপর যে অ্যাকিউট প্যাঙ্ক্রিয়াটাইটিস সেরে গেল, তারপর আবার কী কারণে হয়েছে সেটা দেখতে হবে। এবার হচ্ছে যে প্যাঙ্ক্রিয়াটাইটিস হলে আমরা ইনভেস্টিগেশন কি করব। একটা তো আমরা কারণ জানলাম, কি নিয়ে আসবে সেটাও জানলাম, বাট বেসিক ইনভেস্টিগেশন হচ্ছে কি ইউএসজি, মানে আলট্রাসোনোগ্রাফি। আলট্রাসোনোগ্রাফি অফ অ্যাবডোমেন। এদের প্যাঙ্ক্রিয়াসটা অনেক সময় একদম হয়তো প্রাথমিক অবস্থায় বোঝা যায় না, একটু অ্যাডভান্স বা বেশি হয়ে গেলে ইনফ্লামেশন হলে প্যাঙ্ক্রিয়াসটা ফুলে যায়, পরিষ্কারভাবে ইউএসজিতে বোঝা যায়, সবসময় যদিও বোঝা যায় না। এটা একটা ইউএসজি আমরা করি। সিটি স্ক্যানও করা হয়, সেটা খুব সবসময় ইনিশিয়ালি দরকার পড়ে না, কোনো কোনো ক্ষেত্রে দরকার পড়ে। এবার দেখুন যেটা বললাম যে প্যাঙ্ক্রিয়াসের কি ডাইজেশন হয়ে যাচ্ছে, তাহলে প্যাঙ্ক্রিয়াস থেকে এনজাইমগুলো বেরিয়ে আসবে, ব্লাডে তখন দুটো এনজাইম খুব বেড়ে যায়, আমরা বলি অ্যামাইলেজ আর লাইপেজ। এই দুটো এনজাইম ব্লাডে খুব বেশি পরিমাণে বেড়ে যাবে। এই যে আমরা এতক্ষণ ধরে বলছিলাম যে প্যাঙ্ক্রিয়াস থেকে যে সিক্রেশনগুলো আছে, যে এনজাইমগুলো আছে, তার কার্বোহাইড্রেট ডাইজেশন করে, তো অ্যামাইলেজটা হচ্ছে বেসিক্যালি কার্বোহাইড্রেট ডাইজেস্টিং এনজাইম, আর লাইপেজটা এসছে কি লিপিড ডাইজেস্টিং এনজাইম। এবার হচ্ছে এই দুটোর মধ্যে একটা স্পেসিফিক আমি বলি, কারণ এই অ্যামাইলেজ হরমোনটা আরও কয়েকটা জায়গা থেকে সিক্রেশন হয়, সেই জন্য অ্যামাইলেজটাকে স্পেসিফিক টু দ্য প্যাঙ্ক্রিয়াস ধরা হয় না। তাহলে যদি প্যাঙ্ক্রিয়াস স্পেসিফিক আমি যদি কোনোটা বলি তাহলে লাইপেজ। এবার আমরা কি করি, মানে আমি অন্তত এই প্র্যাকটিসটা ফলো করি, যখন কোনো পেশেন্ট আপার অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসে, সেটা গলব্লাডার স্টোন হতে পারে, প্যাঙ্ক্রিয়াটাইটিস হতে পারে, আমি জানি না কোনটা হয়েছে, কিন্তু মোটামুটি বোঝা যায়। একটা পেশেন্টকে আমরা এক্সপ্লেন করে দিই যে ব্যথাটা গলব্লাডার স্টোন হতে পারে, প্যাঙ্ক্রিয়াটাইটিস হতে পারে, বা সিম্পল অনেক সময় সিম্পল গ্যাস্ট্রাইটিস থেকেও পেন হতে পারে, এমনিতেও পেন হতে পারে। তো আমার যখন এই রিজিয়নটায় ব্যথাগুলো আসে, আমি যেটা করি আলট্রাসোনোগ্রাফি তো দিই, তার সাথে সাথে আমি লাইপেজটাও দিয়ে দিই। তাহলে আলট্রাসোনোগ্রাফি দিলাম, লাইপেজ দিলাম। আরেকটা হচ্ছে এই এপিগ্যাস্ট্রিক রিজিয়ন, যেটা আমরা খুব মানে করি, আমরা ইগনোর করি অনেক সময় না, এএমআই, যেটা অ্যাকিউট হার্ট অ্যাটাক যেটাকে বলি আমরা, অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন। অ্যাকচুয়ালি হার্টটা তো আমাদের এভাবে থাকে, হার্টটাও নিচে ডায়াফ্রামের ঠিক উপরে থাকে। অনেক সময় কি হয়, যে ইনফিরিয়র ওয়ালে যদি এমআই হয়, সেই ব্যথাটা অনেক সময় এই জায়গাটা ফেল্ট হয়। সিম্পল একটা ইসিজি আপনার লাইফ বাঁচিয়ে দিতে পারে। তো যখনই পেশেন্ট আপার অ্যাবডোমিনাল পেন নিয়ে আসে, আমার যা প্র্যাকটিস, আমি ইউএসজি তো লিখি, লাইপেজ তো লিখি, তার সঙ্গে একটা ইসিজি আমি অবশ্যই অ্যাড করে দিই। অনেক সময় পেশেন্ট কাইমাই শুরু করে দেয় যে আমার পেটে ব্যথা হলো, ডাক্তার ইসিজি করতে দিয়ে দিল। আর আমি আপনার ভালোর কথা ভেবে করছি, এবং হয়েছে অনেক সময়। ইভেন এরকমও হয়েছে, অনেক পেশেন্ট শুনে থাকবে, একটা পেশেন্ট এপিএসডিতে পেন নিয়ে এমার্জেন্সিতে গেছে, ডাক্তারের কাছে গেছে, ওষুধ দিল, ব্যথা কমে গেল, বাড়ি আসলো, হঠাৎ করে তারপর পেশেন্টটা মারা গেছে। টিপিক্যালি পেশেন্ট ইনফিরিয়র ওয়াল এমআই ছিল, মানে হার্ট অ্যাটাক ছিল, পেটে ব্যথা হচ্ছিল এই জায়গাটায়, মানে পেন, যেহেতু হার্টটা এখানেই থাকে, ইনফিরিয়র ওয়ালটা নিচের দিকটা হয়েছে, হার্টের অনেকগুলো ওয়াল আছে,
বিভিন্ন ওয়ালে এমআই হয়, সামনের দিকে হতে পারে, মিডিলে হতে পারে, পোস্টিরিয়র ওয়ালে হতে, ল্যাটারাল ওয়ালে হতে পারে, ইনফিরিয়র ওয়ালে। হাতটা 3D স্ট্রাকচার, তাহলে যেগুলো ইনফিরিয়র ওয়াল এমআই অনেক সময় এই জায়গাটাতে ব্যথা শুরু হয়। সিম্পল একটা ইসিজি মানুষের লাইফ বাঁচিয়ে দেয়। দু একটা ভ্যান আমি এক্সপ্লেন করে দেখুন, মানে পেশেন্ট অনেকে বলে ইসিজিটা কেন করতে দিলাম, তো এবার আমি সব কিছু পেশেন্টকে বলে দিই না, হার্ট অ্যাটাক হয়তো পেশেন্ট ঘাবড়ে যায়। তো আমরা তখন বলি যে অ্যাকচুয়ালি হার্টটা ওখানে থাকে, তো হার্টটাকে দেখে নেওয়ার জন্য দিই, আগে থেকে বলে দিই না হার্ট অ্যাটাক হতে পারে। কারণ যখন পেশেন্ট এত বড় বড় কথা শুনতে ঘাবড়ে, আমার হার্ট অ্যাটাক হয়ে গেল কি, ডাক্তার উল্টো পাল্টা বলতে না হলে ডাক্তার জানে না, শুধু শুধু পয়সা খরচা করে রিপোর্টটা করিয়ে নেবে। ওই জন্য আমরা বলে দিই যে এটা দরকার হয় বা করে না, কোনো পেশেন্ট করে না তো করে না, না করলে তো আমার আর কিছু হবে না। আমি তো লিগালি তো আমি লিখে দিয়েছি, তো না লেখাটা সাংঘাতিক একটা মানে নেগলিজেন্সের মধ্যে পড়ে। সিম্পল একটা ইসিজি, খরচাও বেশি না, 200 থেকে 250 টাকা খরচা, কিন্তু যদি ইএমআই হয়ে থাকে লাইফ বেঁচে যাবে। সেই জন্য আমি কি করি, যে ইউএসজি করলাম, লাইফে এই 3টে বেসিক থাকে, আর অন্য কিছু দেবো সেটা তো পরের ব্যাপার, এই 3টে হচ্ছে একেবারে আমার থাকেই একেবারে, বা করা উচিত এইটা। তাহলে ডায়াগনোসিসটা হয়ে যাবে। কারণ যেটা বললাম যে আপনি ধরুন গলব্লাডার আপনি করলেন কি, ব্যথা হচ্ছে, ইউএসজি করে দেখেন গলব্লাডার স্টোন হয়ে গেছে। এখন সেটা থেকে যে অনেক সময় কি বললাম যে ইনিশিয়াল অবস্থায় আল্ট্রাসাউন্ডের প্যাঙ্ক্রিয়াসটা যে ফুলে গেছে, বড় হয়ে ইনফ্লামেশন বোঝা যায় না, সেটা বুঝবেন কী করে যদি লাইফ এজ বেড়ে থাকে। এবার আপনি গলব্লাডার স্টোন ট্রিটমেন্ট তার প্যাঙ্ক্রিয়াটিস হয়ে বসে আছে। সেই জন্য আমি সব সময় করি যে এগুলোর সাথে সাথে লাইফ এজটাও করিয়ে নিই, এবং এক্ষেত্রে হয়েছে অনেক সময় আমি পেশেন্ট পেয়েছি, মানে আপনারাও অনেকেই পাই, যে ট্রিটমেন্ট হয়ে গেল, প্যাঙ্ক্রিয়াস ট্রিটমেন্ট হয়ে গেল, গলব্লাডার ব্যথা কমে গেল, তারপরে তারপর অপারেশন করতে হবে। ঠিক আছে, তো সেই জন্য হ্যাঁ কিসে হ্যাঁ না, নাও হতে সবসময় যে কোনো কারণ থেকে ব্যথা তা তো না, সিম্পল খাওয়া দাওয়া উল্টো পাল্টা হয়েছে, ম্যালডাইজেশন হচ্ছে, হাইপার অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক একটা ইসোফেজাইটিস হয়েছে, ব্যথা শুরু হয়ে গেছে, নাও থাকতে পারে। অনেক সময় আমরা রিপোর্ট করি কিছুই পেলাম না, পেশেন্টকে আমরা প্রথমেই বলে দিই পেশেন্টকে যে আপনার আমি এগুলো ভাবছি, কিছু নাও থাকতে পারে, রিপোর্ট করে নিলে আর কিছু পেলাম না, পেশেন্টকে বুঝিয়ে দিই যে ব্যথাটা হয় এমনি হয়েছে, 2-4 বারে আরও হবে, কমে যাবে, আলটিমেটলি কমেও যায়। সবসময় যে আপনি কিছু পাবেনই সেটা তো নয় আর কি। এবার হচ্ছে ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিস হলে আরো কতগুলো প্রবলেম হবে। এবার দেখুন, ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিস হয়েছে মানে কি, যে প্যাঙ্ক্রিয়াসে কোনো এনজাইম সিক্রেশনটাই আর ভালো করে হচ্ছে না। তাহলে এই যে আমরা প্রোটিন খাচ্ছি, ফ্যাট খাচ্ছি, কার্বোহাইড্রেট খাচ্ছি, ডাইজেশন হবে না। তখন কি হবে, মাঝে মাঝে পাতলা ম্যাল ডাইজেশন হবে, পেট ভুটভাট করছে, পেট বদহজম হয়ে থাকছে, বারবার তৈলাক্ত জাতীয় পায়খানা করছে, এগুলো হবে। অনেক পেশেন্ট খেতে পারছে না, খেলেই ব্যথাটা বেশি বাড়বে, খাচ্ছে না, পেশেন্ট আস্তে আস্তে শরীর ভেঙে ম্যাল নারিশ হয়ে যাচ্ছে, পাতলা রোগা হয়ে যাচ্ছে, এটা থাকবে। আর কি হয়, এই যে আমরা খাবারের সাথে ভিটামিনগুলো খাই, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই আর ভিটামিন কে, এগুলোকে বলা হয় লিপিড সলুবল ভিটামিন। মানে এগুলো যে অ্যাবজর্পশন হতে গেলে আমার ওই জিনিসগুলো দরকার, মেলে তাহলে কি হবে, যে অনেকদিন প্যাঙ্ক্রিয়াটাইটিস থাকলে এই এনজাইমগুলো অ্যাবজর্পশন হবে না, তাহলে আমার শরীরে ভিটামিন এ, ডি, ই কে এগুলো ডেফিসিয়েন্সি দেখা দেবে, এটা হবে। আর কি হবে, এই যে প্যাঙ্ক্রিয়াটাইটিস কি বললাম, ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিস অনেক ধরে হচ্ছে, তো প্যাঙ্ক্রিয়াসটা অলমোস্ট ড্যামেজ হয়ে যায়, শুকিয়ে যায়। প্যাঙ্ক্রিয়াস আরেকটা জিনিস ছিল কি, ওই যে ইনসুলিন প্রডিউসিং সেলগুলো ছিল, ইনসুলিন তৈরি হবে না, ইনসুলিন তৈরি না হলে কি হবে, গ্লুকোজ মেটাবলিজম হবে না, ব্লাডে সুগার বেড়ে যাবে। সেই জন্য যে সমস্ত ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিস তাদের সুগার বেশি পাবেন, ডায়াবেটিস থাকবেই তাদের। যাদের ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিস তাদের আপনি ডায়াবেটিস পাবেন, মানে সুগার বেড়ে থাকবেই, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে। সে কিছু কিছু ক্ষেত্রে হয় না, সেটা আলাদা ব্যাপার। এদের ট্রিটমেন্ট কি ইনসুলিন তৈরি হচ্ছে না, এটা একদম টাইপ 1 টাইপ 2-র মধ্যে পড়ছে না। এটা ইনসুলিনটা হচ্ছে বেসিক্যালি ডিউ টু ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিস, ইনসুলিন তৈরি হচ্ছে না, সেলগুলো ডেস্ট্রয়, তো প্যাঙ্ক্রিয়াসটাই তো শেষ হয়ে গেছে, নেই, তৈরি হবে কোত্থেকে? তাহলে ট্রিটমেন্ট হচ্ছে আমরা কী দিয়ে করবো, ইনসুলিন দিয়ে ট্রিটমেন্ট করবো। ইনসুলিন তৈরি হচ্ছে না, তো তাহলে সুগারটা কমাতে হবে, ইনসুলিন দিতে হবে বাইরে থেকে, তাহলে ইনজেকশন দেবো। তাহলে ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিস হবে ডায়াবেটিস, এটাকে বলা হয় ডায়াবেটিস মেলাইটাস অফ ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিস। আইডিয়াটা কি, এখানে মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করলে, মানে ওই ট্যাবলেট দিয়ে ট্রিটমেন্ট করলে হবে না, কারণ তার সঙ্গে ইনসুলিন নেই, তৈরি হচ্ছে না, তাহলে ইনসুলিন দিতে হবে। বোঝা গেল বিষয়টা? ঠিক আছে, এটা একটু কাট করে দিন, তারপর আবার একটা করবো।